প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের 168 পৃষ্ঠার যে একক কাজ রয়েছে সেটা সলভ করব। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। আসলে এগুলো ধারাবাহিকভাবে তোমাদের দেখা উচিত। তো এখানে যেটা বলা হয়েছে, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ এঁকে হাতে কলমে ত্রিভুজ দুটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। তো আগের পার্টে আমরা দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের করেছিলাম, এটা এবিসি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এক্ষেত্রে আমরা আগের পার্টে বলেছি যে এখানে যে কোনো দুটো কোণের, অর্থাৎ আমরা এই নিচের দুটো কোণের সমদ্বিখণ্ডক এঁকেছিলাম। এটাকে আসলে সমদ্বিখণ্ডক বলে, অন্তর্দ্বিখণ্ডক বলে, কারণ ত্রিভুজের আসলে দুই ধরনের কোণ হয়। একটা হচ্ছে দেখো বহিস্থ কোণ, হ্যাঁ, একটা বাহুকে বর্ধিত করলে এই যে বহিস্থ কোণ। তো একে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে এটার নাম হবে বহির্দ্বিখণ্ডক। আর এটাকেও যেমন আমরা সমদ্বিখণ্ডক বলতে পারি, এটাকেও সমদ্বিখণ্ডক বলতে পারি, অর্থাৎ যা সমান দুই ভাগে ভাগ করে। তো ভিতরের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করলে এটার নাম দেওয়া হয়েছে অন্তর্দ্বিখণ্ডক, আর যখন কোনো বাহিরের কোণকে সমদ্বিখণ্ডিত করা হবে এটা হচ্ছে বহির্দ্বিখণ্ডক। তো যাই হোক, এটা ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজের। আজকে আমরা স্থূলকোণী ক নম্বর স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের হচ্ছে যে অন্তর্বৃত্ত আকারটা দেখব। তো স্থূলকোণী ত্রিভুজগুলো এইরকম হয়, দেখো যে একটা কোণ স্থূল হয়, অর্থাৎ এই খাড়া করে দিলে এটা হবে 90, এদিক থেকে একটু এদিকে হেলে দিতে হবে 90 ডিগ্রির চেয়ে বড়। এটা আসলে মাপার প্রয়োজন নেই, অটোমেটিক 90 ডিগ্রির চেয়ে বড় হবে। আর অপর যে দুটো কোণ থাকলো, এই যে এই পাশের এই কোণটা আর এই কোণটা, এই দুটো কিন্তু 90-র চেয়ে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ হয়। তো এখন এইখানে আমরা যদি নাম দিই যে এটা হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ। তো আমরা এই যে নিচের দুটো কোণকে দেখো সমদ্বিখণ্ডিত করব। হ্যাঁ, এটা আসলে বইয়ে যেমন কাগজ ভাঁজ করে করতে বলা হয়েছে, আগের পার্টে আমরা বলেছি। সেক্ষেত্রে এই এবি বাহুটাকে ভাঁজ করে, কাগজটা কেটে নিয়ে এবি বাহুটাকে ভাঁজ করে বিসির উপর, অথবা বিসি কে ভাঁজ করে এবির উপর বসাতে হবে। তারপরে মাঝে যে একটা দাগ হবে সেই বরাবর দাগ দিলেই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তো আমরা আসলে কম্পাস দিয়ে শিখেছি যে এইভাবে প্রথমত ধরে এইভাবে কম্পাসটা নিয়ে, হ্যাঁ, এটা যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে একটা প্রথমে বৃত্তচাপ দিতে হয়। আমরা কোণকে সমদ্বিখণ্ডিত করা শিখছি। এবার এইখানে টাচ করে এটা সমান না করে একটু ছোট করলে এটা অর্ধেকের বেশি বলা হয়। এই অর্ধেকের বেশি মাপ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ দিতে হবে। আবার ওই একই মাপে কম্পাস যেন না নড়ে, এইখান থেকে ধরে আরেকটা বৃত্তচাপ। এবার এই দুই বৃত্তচাপ যেখানে সেট করলো, এইখান থেকে আমরা যদি এই বি বিন্দুর সাথে কানেক্ট করে দিই, এটা তুমি বাইরের দিকেও দেখো যোগ করে দিতে পারো, সমস্যা না। এইভাবে যোগ করে দিলে এটাই হবে আমাদের এই এবিসি কোণের অন্তর্দ্বিখণ্ডক। তো আমরা যে কোনো নামকরণ করতে পারি, হ্যাঁ, সমস্যা নেই। আমরা ধরো এটাকে বিএম নাম দিলাম। এবার আমরা এই এসিবি কোণ অর্থাৎ সি কোণকে সমদ্বিখণ্ডিত করব কম্পাসের সাহায্যে। তো এটা করলে দেখো প্রথমে এটা ধরে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিতে হবে। তারপর এইখানে ধরে এইটার সমান না করে একটু ছোট, এটা অর্ধেকের বেশি মাপ বলা হয়, হ্যাঁ, এটা ধরে এইখানে একটা বৃত্তচাপ। আবার ওই একই মাপে এইখান থেকে ধরে আরেকটা বৃত্তচাপ। হ্যাঁ, আর এটা কাগজ ভাঁজ করে করলে এই কোণের সময় হচ্ছে যে এসি কে বিসির উপর অথবা বিসি কে এসির উপর স্থাপন করে মাঝে যে দাগ পড়বে সেটা দিয়েও করা যায়। তো এবার আমরা এই যে সেট বিন্দুটা আছে, এটার সাথে সি বিন্দুটা যোগ করে দিলাম। এই তো এইটাকে আমরা ধরো যে কোনো নাম দেওয়া যাবে সিএন। এখন এই দুইটা সমদ্বিখণ্ডক যে বিন্দুতে সেট করলো, অর্থাৎ ও বিন্দু আমরা যদি নাম দিই, হ্যাঁ, এই ও থেকে আমাদের হচ্ছে যে কোনো বিসির উপর লম্ব আঁকলেও হবে, অথবা এবির উপর অথবা এসির উপর যে কোনো একটা লম্ব দিয়ে কিন্তু করা যায়। কিন্তু বইয়ে আসলে তিনটা বাহুর উপরেই লম্ব এঁকেছে, এটা এই উদ্দেশ্যে করেছিল যে আসলে এই তিনটা লম্ব এখান থেকে সমান হবে। তো আমরা আসলে একটা লম্ব এঁকেই জিনিসটা করব। হ্যাঁ, এতগুলো আসলে এমনি যেহেতু চিত্রটা কিন্তু ওই জায়গাটা একটা গ্যাঞ্জাম লেগে যায়, হ্যাঁ, যার কারণে আমরা অতগুলো লম্ব আকার আসলে প্রয়োজন পড়বে না। আর তোমরা যদি ত্রিভুজটা একটু বড় সড়ো করে নাও তাহলে কিন্তু তোমরা হচ্ছে যে তিনটা লম্ব আঁকতে পারো। তো এবার আমরা দেখো এই ও বিন্দু থেকে যদি বিসির উপর লম্ব আঁকি, অথবা আমরা এসির উপর রাখতে পারি। এসির উপর রাখলে এরকম নৌকার মতো একটা বৃত্তচাপ দিতে হবে। তারপর যে কোনো মাপে ওই একই মাপে এইদিকে একটা বৃত্তচাপ, আবার এই সেট বিন্দু থেকে আগের বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ। তো এখন এই যে সেট বিন্দুটা থাকলো, হ্যাঁ, এটার সাথে আমরা যদি ও বিন্দু যোগ করে দিই তাহলে এটাই হবে আমাদের একটা লম্ব। ওই নিচের অংশটা যোগ না করলেও হবে, জাস্ট স্কেলটা ধরতে হবে এই বরাবর। আমরা এই এতটুকু অংশ যোগ করে দিলাম।
তো এটা আমরা ধরো ও কিউ নামকরণ করি। হুম, এখন এই ও কিউ এর মাপে ও থেকে যদি আমরা বৃত্ত আঁকি তাহলে কিন্তু অন্তবৃত্ত হয়ে যাবে। তো আমাদের এখানে তিনটা লম্ব আসলে আঁকার প্রয়োজন নেই, যেটা আমরা বারবার বলছি যে তোমরা চাইলে আঁকতে পারো। তো এখান থেকে আসলে আঁকাটা একটু সমস্যা হয়ে যাবে। যেমন আমরা দেখো এইটার মাপেই যদি একটা বৃত্ত এঁকে দেই এই যে, তাহলে এটাই কিন্তু আমাদের এই অন্তবৃত্ত হয়ে যাবে। আসলে উপরে ক্যামেরা থাকার কারণে আমাদের ছবিটা আঁকতে একটু সমস্যা হয়। দেখো এই ত্রিভুজের তিনটা বাহুকে ছেদ করে গেছে, তো এটাই কিন্তু আমাদের এই ত্রিভুজের অন্তবৃত্ত। আর যদি লম্ব আঁকো তাহলে এখান থেকে আবার বিসির উপর ওই একইভাবে লম্ব আঁকতে হবে, তারপরে ও থেকে এ বি এর উপরও লম্ব আঁকতে হবে। তো এতগুলো লম্ব আসলে আঁকার কিন্তু প্রয়োজন হয় না। তো এই এখন হচ্ছে যে আমরা সমকোণী ত্রিভুজের একটা দেখি। সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে আমাদের একটা 90 ডিগ্রি বা এক সমকোণ, অর্থাৎ এরকম স্ট্রেট করে দিলেই সমকোণ হয়ে যাবে। তারপরে এইটা আমরা যোগ করে দিলে দেখো এই এবিসি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো এখন আমরা এখানেও যে কোনো দুটো কোণ, অর্থাৎ এইটার আর এইটার আমরা সমদ্বিখণ্ডিত করে নেব। সেক্ষেত্রে প্রথমে এখানে ধরে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম। তারপর এইখানে ধরে এটা সমান না করে একটু ছোট, এটাকে বলা হয় অর্ধেকের বেশি। তো এইখানে একটা বৃত্তচাপ, আবার ওই একই মাপে এইখান থেকে ধরে একটু নড়ে গেছে আর একটা বৃত্তচাপ। তো এই দুই বৃত্তচাপ যেখানে সেট করলো, এটার সাথে আমরা বি বিন্দু যদি কানেক্ট করে দিই তাহলে এই বি কোণটা এই রেখাংশ দিয়ে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এই এটা একটু বড় করে দিলাম। তো একইভাবে আমরা বি এম নামকরণ করলাম। এবার এই এসিবি কোণ অর্থাৎ সি কোণকে সমদ্বিখণ্ডিত করে নিই। প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম, তারপরে এইখানে ধরে এটার অর্ধেকের বেশি অর্থাৎ সমান না করে একটু ছোট এইখানে একটা বৃত্তচাপ, আবার এইখান থেকে ধরে এইখানে একটা। এখন এই দুই বৃত্তচাপ যেখানে সেট করলো, এটা থেকে আমরা সি বিন্দু যদি কানেক্ট করে দিই তাহলে এটা হবে এসিবি কোণের অন্তর্দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক এটা। তো এটা আমরা ধরো সি এর নামকরণ করলাম, আর এইখানে আমরা সেট বিন্দুটা ও দিলাম। তো একই অবস্থা এখান থেকে ও থেকে আমাদের যে কোনো একটা বাহুর উপর একটা লম্ব আঁকলেই হয়ে যাবে। তো আমরা যদি এসির উপরে আঁকি, অথবা তোমরা চাইলে বিসির উপরে আঁকতে পারো, এ বির উপরে আঁকতে পারো। প্রথমে এরকম নৌকার মতো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিতে হয়। তারপর ওই একই মাপে এইখান থেকে ধরে একটা বৃত্তচাপ, আবার এই সেট বিন্দুতে ধরে, এটা হচ্ছে লম্ব আঁকার সিস্টেম, বাইরের কোনো বিন্দু থেকে, একটা সরলরেখার বাইরের বিন্দু থেকে। এখন আমরা এই ও বিন্দুর সাথে এটা যদি যোগ করি, এই অংশটা যোগ না করলেও হবে, জাস্ট আমাদের এতটুকু দরকার এটা। তো এইটা আমরা ধরো ও কিউ নাম দিলাম, ও কিউ। এবার আমরা এই ও থেকে ওকে কেন্দ্র করে ও কিউ এর সমান করে জাস্ট একটা বৃত্ত আঁকলেই আমাদের অন্তবৃত্তটা হয়ে যাবে। এইভাবে দেখো ত্রিভুজের তিনটা বাহুকেই কিন্তু টাচ করে গেছে এই এটা। তো এই আমাদের হচ্ছে যে এই কাজটা ওকে হয়ে গেল। আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের আমরা অন্তবৃত্ত আঁকলাম, সমকোণী ত্রিভুজেরও অন্তবৃত্ত আঁকলাম। আর এই বর্ণনাটা যদি তোমরা দিতে চাও তাহলে এখানে 167 পৃষ্ঠায় যে সূক্ষ্মকোণী ত্রিভুজের হচ্ছে যে অন্তর্বৃত্তের বর্ণনা ছিল, এই একইভাবে তোমরা লিখতে পারো। হ্যাঁ, এবার এইখানে কিছু কোয়েশ্চেন করা হয়েছে। এই ছবিগুলো আসলে এখানে আঁকতে বলা হয়েছে, এটা আসলে সম্ভব না। সূক্ষ্মকোণীটা আমরা আগের পাঠে এঁকেছি, আর স্থূলকোণী আর সমকোণীটা আমরা এখন আজকে আঁকলাম। তো এক্ষেত্রে অন্তকেন্দ্রের অবস্থান, আসলে বৃত্তটা যদি বহির্বৃত্ত হয় তার কেন্দ্রকে বলে বহিকেন্দ্র, আর অন্তবৃত্ত হলে অন্তকেন্দ্র। আর এর পরের পাঠে আমরা বহির্বৃত্ত পড়ব, সেইটার কেন্দ্রকে বলা হয় বহিকেন্দ্র। তো অন্তকেন্দ্রের অবস্থান সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে অন্তবৃত্ত এঁকেছিলাম আগের পাঠে, তাহলে এর কেন্দ্রের অবস্থান দেখো ত্রিভুজের কি ভিতরে অর্থাৎ অভ্যন্তরে হয়। তো এখানে আমরা অন্তকেন্দ্রের অবস্থান বলবো ত্রিভুজের অভ্যন্তরে অর্থাৎ ভিতরে, ত্রিভুজের ভিতরে। আচ্ছা, এরপরে স্থূলকোণী ত্রিভুজের যেটা আমরা আজকে করলাম, এখানেও দেখো এই যে কেন্দ্রটা ছিল এই বৃত্তের, এটা হচ্ছে অন্তকেন্দ্র, এটাও কিন্তু ত্রিভুজের অভ্যন্তরে অর্থাৎ ভিতরে ছিল। সো এটা ত্রিভুজের অভ্যন্তরে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লিখিয়ে দেওয়া আছে, এটা আমরা দেখলাম যে এই যে কেন্দ্রটা দেখো অন্তকেন্দ্র ত্রিভুজের ভিতরেই ছিল। তো এইটা এরপরে যেটা বলা হয়েছে, আমরা ক আর খ কিন্তু শেষ করে ফেললাম।
এখন যেটা করলাম এটা হচ্ছে খ। এবার গ, একটি আমরা গ নাম্বারটা দেখবো। এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র অর্থাৎ পরিবৃত্ত আঁকতে হবে আর অন্তবৃত্ত আঁকতে হবে, তাদের কেন্দ্রগুলোকে বলা হচ্ছে পরিকেন্দ্র অন্তকেন্দ্র। কোথায় হবে অর্থাৎ ত্রিভুজের বাহিরে হবে না ভিতরে হবে, এটা চাওয়া হয়েছে। তো পরিকেন্দ্র কিন্তু আমরা আগের পাঠে করেছি। তো এখানে আমরা সমবাহু ত্রিভুজ আঁকবো। এখানে যে কোনো মাপের একটা দেখো বাহু আমরা নিয়ে নিলাম। এরপর এই মাপেই যদি আমাদের তিনটা বাকি দুটো বাহু করতে হয় তাহলে সিস্টেমটা হচ্ছে, স্কেল দিয়ে করাটা একটু কঠিন, যদি কম্পাস দিয়ে দেখো সমান মাপ নিয়ে, এইদিকে একটা বৃত্তচাপ দাও আর এইখান থেকে এইদিকে একটা বৃত্তচাপ দাও। এই দুই বৃত্তচাপ যেখানে ছেদ করলো এটার সাথে আমরা এই পয়েন্টটা যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের তিনটা বাহুই সমান হয়ে যাবে, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ হবে। তো আমরা নামকরণ করলাম এবিসি। তো এটার দেখো পরিবৃত্ত আঁকতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এবি আর এসি, মানে যে কোনো দুটো বাহু আমরা এবি আর বিসি এই দুটাকে সমদ্বিখণ্ডিত করব। অন্তবৃত্তের ক্ষেত্রে হচ্ছে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হয় দুটো, আর পরিবৃত্ত যেটা সেটা হচ্ছে যে এই বাহু যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তো কাগজ ভাঁজ করে করলে এখানে এবি কে যদি সমদ্বিখণ্ডিত করো তাহলে এ বিন্দুটাকে ভাঁজ করে বি এর উপর অথবা বি কে ভাঁজ করে এ এর উপর বসাতে হবে, তাতে করে মাঝখানে যে বিন্দুটা সৃষ্টি হবে এটা যোগ করে দিলেই হচ্ছে যে এবি বাহুটা সমদ্বিখণ্ডিত হবে। আমরা কম্পাস দিয়ে শিখেছিলাম যে এই বি কে কেন্দ্র করে দেখো এ বি এর সমান মাপ না নিয়ে একটু ছোট করে নিয়ে, এটাকে অর্ধেকের বেশি বলা হয়, এইদিকে একটা বৃত্তচাপ দিলাম আর এইদিকে একটা দিলাম। ঠিক একই মাপে এ কে কেন্দ্র করে আবারও এইদিকে একটা আর এইদিকে একটা। এখন এই বৃত্তচাপগুলো যেখানে সেট করলো, এগুলো এইভাবে পয়েন্ট করে নিয়ে আমরা এগুলো যদি যোগ করি তাহলে এবি বাহুটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। তো এই দিকটা যোগ না করলেও হবে, করলেও কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখো এটা ডি এই জায়গাটা আর এটা ই নামকরণ করলাম। তো এবার আমরা বিসি অথবা এসি যে কোনো একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করি, তো আমরা বিসি কে করছি। তো এখানে আমাদের বি কে কেন্দ্র করে বি কে কেন্দ্র করে এই বিসি এর সমান না করে একটু ছোট অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এইদিকে একটা বৃত্তচাপ দিলাম, এদিকে একটা। এরপর এই সি কে কেন্দ্র করে এদিকে একটা এদিকে একটা। এবার দেখো এই বৃত্তচাপগুলো যেখানে সেট করলো এই যে আর এই যে এইটা আমরা যোগ করে দেব। এই তো এই যে এটা আমাদের আরেকটা সমদ্বিখণ্ডক হলো ডিই, এটা আমরা এফ নাম দিই আর এইটা আমরা জি নাম দিলাম। এই দুই সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করলো এটা আমরা যে কোনো একটা নাম অর্থাৎ ও নামকরণ করলাম। তো এবার যেটা করতে হয় সেটা হচ্ছে যে পরিকেন্দ্র পরিবৃত্তের ক্ষেত্রে যেটা করতে হয় যে এখন দেখো এই ও বিন্দু থেকে ও এ ও বি ও সি, এই দূরত্বটা কিন্তু সমান হবে। যেমন আমরা দেখো এইভাবে যদি যোগ করে দিই ও এ যে কোনো একটা করলেও হবে, ও বি আর হচ্ছে ও সি। তো যেহেতু সমান যে কোনো একটা মাপ ধরেই আমরা ওকে কেন্দ্র করে একটা বৃত্ত এঁকে ফেলবো। তো এই যে আমরা দেখো নিলাম এই যে চতুর্দিকে দেখো এই মাপটা সমান আছে। সো এখন যদি আমরা একটা বৃত্ত এঁকে দিই তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের পরিবৃত্ত এবিসি ত্রিভুজ। আসলে আমাদের উপরে ক্যামেরা থাকার কারণে ছবিটা আঁকতে একটু সমস্যা হয়। পরিবৃত্ত। তো আমরা সমবাহু ত্রিভুজের হচ্ছে যে পরিবৃত্ত এঁকে ফেললাম। সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র অন্তকেন্দ্র কোথায় হবে, তাহলে এই সমবাহু ত্রিভুজের যে পরিকেন্দ্র অর্থাৎ এই ওটা তাহলে আমরা দেখছি ত্রিভুজের অভ্যন্তরে হয়েছে। তো আমরা এখন বলে দিতে পারবো যে সমবাহু ত্রিভুজের হচ্ছে যে পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে হয়। ওকে, তাহলে এইখানে আমরা একটু লিখে দিই যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অর্থাৎ ভিতরে হয়, অভ্যন্তরে হয়। এবার অন্তকেন্দ্রের জন্য আমাদের হচ্ছে যে অন্তবৃত্ত আঁকতে হবে। তো অন্তবৃত্ত আমরা আজকের পার্টে যেটা এঁকেছি সেরকমই, সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা সমবাহু ত্রিভুজ নিতে হবে। তো আমরা এই যে কোনো একটা বাহু নিলাম, এর সমান করে বাকি দুটো বাহু নিতে গেলে আমাদের এই মাপে
এই একটা বৃত্তচাপ, আর এইখান থেকে ধরে আর একটা বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপ থেকে আমরা এই কোণার বিন্দুগুলো যদি যোগ করি তাহলে তিনটা বাহুই সমান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এবিসি সমবাহু ত্রিভুজ। তো এর হচ্ছে আমাদের এখন অন্তকেন্দ্রের জন্য অন্তবৃত্ত আঁকতে হবে। অন্তবৃত্তের জন্য আমাদের এই দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা বি কোণকে দেখো এখানে ধরে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিয়ে নিলাম। এরপরে এইখানে ধরে এটা সমান না করে একটু ছোট, এটা অর্ধেকের বেশি বলা হয়, এইখান থেকে একটা বৃত্তচাপ দিলাম আর এইখান থেকে একটা দিলাম। ওকে, এবার এই সেট বিন্দুর সাথে আমরা বি বিন্দু যদি কানেক্ট করে দিই তাহলে বি বিন্দুটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটাকে বলা হয় অন্তর্দ্বিখণ্ডক। এটা বড় করে দাও, সমস্যা নেই। তো এটা ধরো আমরা বিই দিলাম। এবার আমরা এসসিবি কোণ অর্থাৎ সি কোণকে সমদ্বিখণ্ডিত করতে গেলে এখানে ধরে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম। তারপর এইখানে ধরে এর সমান না করে একটু ছোট, অর্ধেকের বেশি, হ্যাঁ, এইদিকে একটা, আর এইখান থেকে ধরে এইদিকে একটা। ওকে, এখন এই সেট বিন্দুর সাথে সি বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে এটা হচ্ছে সিবি কোণের অন্তর্দ্বিখণ্ডক। হ্যাঁ, এটা আমরা এফ নাম দিলাম আর এইটা দিলাম, যে কোনো নাম দিতে পারো ও। তো এখন আমরা হচ্ছে যে অন্তবৃত্তের ক্ষেত্রে জানি যে এই বিন্দুটা থেকে আমাদের যে কোনো একটা বাহুর উপর লম্ব আঁকতে হবে। তো আমরা নিচের বিসি বাহুর উপর আঁকি। এখানে ধরে প্রথমে এরকম নৌকার মতো এরকম একটা বৃত্তচাপ দিতে হয়। তারপর এইখানে ধরে ওই একই মাপে এদিকে একটা, এইদিকে একটা, একটা সরলরেখার বাইরের বিন্দু থেকে লম্ব আঁকার বিভিন্ন সিস্টেম আছে, যে সরলরেখার বাইরের বহিস্থ বিন্দু। তো এটা একটা সিস্টেম। তো এবার দেখো এইটা ধরে আমরা যোগ করব, নিচের অংশটা যোগ না করলেও হয়, এতটুকু করে দিলাম। তো এটা ও কিউ নামকরণ করলাম। এখন তুমি যদি ও থেকে এসির উপর একইভাবে লম্ব আঁকো, আবার ও থেকে এবির উপর লম্ব আঁকো, তিনটা লম্বই কিন্তু সমান হয়, এই জন্য আমরা একটা দিয়েই করছি। তো এখন আমরা ও কে কেন্দ্র করে এই ও কিউ এর সমান করে দেখো একটা বৃত্ত এঁকে নেব। এইভাবে ঘুরিয়ে নাও, এইভাবে। তো এটাই হচ্ছে অন্তবৃত্ত এবিসি সমবাহু ত্রিভুজের। তো এক্ষেত্রে আমরা দেখছি অন্তকেন্দ্র অর্থাৎ অন্তবৃত্তের কেন্দ্রকে বলে অন্তকেন্দ্র, আবার পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র, বহির্বৃত্ত যেটা আমরা পরের পাঠে শিখবো তার কেন্দ্রকে বলা হয় বহিকেন্দ্র। তো এটাও দেখো ত্রিভুজের অভ্যন্তরেই ছিল। তো সেক্ষেত্রে এখানে আমরা বলে দিতে পারবো যে সমবাহু ত্রিভুজের অন্তকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরেই হয়। তো এটাই সমবাহু ত্রিভুজের অন্তকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে হয়, অর্থাৎ ত্রিভুজের ভিতরেই থাকে। তো এই আমরা এরপরে হচ্ছে আরো এখানে দুটো কোশ্চেন রয়েছে, ঘ আর ওমো। এবার আমরা এই দুটো সলভ করব। তো এবার আমরা ঘ নম্বর কোশ্চেনটা দেখব। এখানে দেখো এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, আর বৃত্তটা দেওয়া না থাকলেও একটা কথা বলা হয়েছে যে ও বিন্দুটা হচ্ছে এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র। হ্যাঁ, এখান থেকে এক্স এর মান চাওয়া হয়েছে। তো অন্তকেন্দ্র যখন আমরা এঁকেছি, যে অন্তবৃত্ত যখন এঁকেছিলাম, তখন আমরা দেখেছি যে এরকম ত্রিভুজ যখন থাকে, ধরো এ বি সি, তো এই যে নিচের যে দুটো কোণ, যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করেছিলাম আমরা। হ্যাঁ, সেক্ষেত্রে এইটা একটা সমদ্বিখণ্ডক আর এইটা একটা সমদ্বিখণ্ডক। দুইটা কোণকে করলেই হয়, কেননা তিনটা কোণের যদি আমরা এটাকেও সমদ্বিখণ্ডিত করি তাহলে সেই একটা বিন্দুতেই মিলিত হবে। তারপর এইখান থেকে আমরা যে কোনো একটা বাহুর উপর লম্ব এঁকেছিলাম, লম্ব এঁকে এর মাপে আমরা হচ্ছে যে বৃত্ত এঁকেছিলাম। তো এই যে আমরা দেখো অন্তবৃত্ত যেটা এঁকেছি, এটা এই যে এখানে অন্তবৃত্ত এঁকেছিলাম। তো এই অন্তবৃত্তের ক্ষেত্রে আমরা যেটা করতাম যে এই যে দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করে, তিনটাকে কিন্তু করা হয় না, কেননা দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করলে তারা এই সমদ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে ছেদ করে, তৃতীয় কোণটাকে সমদ্বিখণ্ডিত করলেও কিন্তু একই বিন্দুতে ছেদ করবে। তারপরে আমরা এই যে ও থেকে দেখো তিনটা বাহুর উপরেই লম্ব এঁকেছিলাম। এটা আসলে যে কোনো একটা বাহুর উপর লম্ব আঁকলেও এটা কিন্তু আমাদের হবে। সেই লম্বের মাপে যখন আমরা বৃত্তটা এঁকে ফেলবো তখন আমাদের সেই অন্তবৃত্তটা হয়ে যাবে। তো এবার হচ্ছে যে আমরা এইখানে যেহেতু অন্তবৃত্ত বলে দেওয়া হয়েছে, এখানে আসলে বৃত্তটা দেয়া হয়নি, কিন্তু অন্তবৃত্ত যেহেতু বলা হয়েছে, যার কারণে আমরা হচ্ছে যে এই ওটাকে অন্তকেন্দ্র হিসেবে বলে দেওয়া হয়েছে। তো যার কারণে আমরা বলতে পারবো যে এখানে এই যে 37 ডিগ্রি কোণটা আছে, এটা যে পুরো কোণটা আছে অর্থাৎ বিএসি, তার কিন্তু অর্ধেক, যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করা হয়েছে।
আবার এখানে যে 20 ডিগ্রি কোণটা আছে এটা এই পুরো এবিসি কোণের অর্ধেক। এখানে যে এক্স ডিগ্রি কোণটা আছে এটা পুরো এসিবি কোণের অর্ধেক। তো এই থিমটা কাজে লাগিয়ে আমরা দেখো এখানে এই কাজটা করব। তো এখানে আমরা হচ্ছে যে ঘ নাম্বারে করছি, ঘ। তো প্রথমে আমরা বলে নেব যে ও বিন্দু ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র। তো এই যদি অন্তকেন্দ্র হয় তাহলে আমরা দেখো হাফ বিএসি, অর্থাৎ বিএসি কোণের অর্ধেক বলতে পারবো হচ্ছে এই 37 ডিগ্রি যে কোণটা আছে, সেটাকে। এই যে বিএসি হচ্ছে এই পুরো কোণটা, তার অর্ধেক, যেহেতু এটা সমদ্বিখণ্ডক তাহলে তার অর্ধেক হাফ বিএসি হচ্ছে এই 37 ডিগ্রি। একইভাবে আমরা এই 20 ডিগ্রি কোণটাকে এই এবিসি কোণ, পুরো এবিসি কোণের অর্ধেক বলতে পারবো। অর্থাৎ এখানে আমরা লিখি যে হাফ এ বিসি সমান হচ্ছে 20 ডিগ্রি। আর এই পাশে যে আমাদের এক্স ডিগ্রি কোণটা দেওয়া আছে এটা হচ্ছে এই পুরো কোণ, অর্থাৎ এসিবি কোণের অর্ধেক। তাহলে হাফ এ সিবি সমান হচ্ছে এক্স ডিগ্রি। ওকে, আমাদের কাজ হয়ে গেল। এখন দেখো আমরা এই কোণগুলো জাস্ট যোগ করব। তো অতএব হাফ বিএসি যোগ হাফ এবিসি যোগ হাফ এসিবি, হাফ এ সিবি সমান হাফ বিএসি হচ্ছে 37 ডিগ্রি, 37 ডিগ্রি। তারপরে হাফ এবিসির মান হচ্ছে 20 ডিগ্রি, আর হাফ এসিবির মান হচ্ছে এক্স ডিগ্রি। ওকে, তো এখন এই তিনটা হাফের মধ্যে দেখো আমরা হাফটা কমন নিয়ে নেব। কমন নিলে এখানে হাফগুলো আউট হয়ে যাবে, অর্থাৎ বিএসসি যোগ এখানে থাকবে এবিসি যোগ এখানে থাকবে এ সিবি। আর এইখানে জাস্ট এই দুটো যোগ হবে, কিন্তু এটা যেহেতু বিসদৃশ পদ এটা যোগ হবে না, এটা যোগ করলে হবে 7 আর 3 আর 2 5, 57 ডিগ্রি প্লাস এক্স। ওকে, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। এখন ত্রিভুজের দেখো এই যে বিএসি এবিসি আর এসিবি কিন্তু আমাদের এই এবিসি ত্রিভুজের তিনটা কোণ, এই যে বিএসি এবিসি এসিবি। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। সো এই জায়গাটা আমরা 180 ডিগ্রি বসাবো, আর বাইরের হাফটা আমরা ঠিক রাখলাম গুণন 180 ডিগ্রি। আর এই পাশে যা ছিল 57 ডিগ্রি প্লাস এক্স, এইটা দিয়ে এটাকে আমরা ভাগ বা কাটাকাটি করলে এটা হবে 90 ডিগ্রি। তো এই 57কে আমরা দেখো এই পাশে মাইনাস করে নিয়ে আসবো, সেক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি, আর ওই পাশে আমাদের থাকলো এক্স। তো এখন আমরা সিম্পলি এটা বিয়োগ করে দিলে 7 আছে 10 হবে 3, হাতের এখানে আসলো 6, 6 আসে 9 হবে 3, 33। তো এবার জাস্ট আমরা এটা একটু ঘুরিয়ে লিখলে এক্স সমান হচ্ছে আমাদের 33 ডিগ্রি। তো এই এক্স এর মানে কিন্তু চাওয়া হয়েছিল, এটা থেকে আমরা এক্স এর মান বের করে ফেললাম। এরপর এখানে যে উম নম্বরটা রয়েছে আমরা সেই উম নম্বরটা সলভ করব। এটা আজকের পার্টের আমাদের লাস্ট কোশ্চেন, উম। তো এইটার কোশ্চেনটা আমরা একটু দেখাই। এখানে দেখো ও বিন্দু এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র, এটাও অন্তকেন্দ্র। তাহলে এখানে আমরা বলতে পারবো যে এখানে এগুলো কিন্তু এই কোণের সমদ্বিখণ্ডক। এই যে বিওটা হচ্ছে এবিসি কোণের সমদ্বিখণ্ডক, আর সিও হচ্ছে আমাদের এসিবি কোণের সমদ্বিখণ্ডক। আর এখানে যে এই বিওসি কোণের মান দেওয়া আছে দেখো 100 ডিগ্রি। তো এইখান থেকে আমাদের বিএসসি কোণের মান, অর্থাৎ এই কোণের মানটা চাওয়া হয়েছে। তো আমরা প্রথমত লিখি, তোমরা ছবিগুলো জাস্ট দেখে এখানে এঁকে নিতে পারো, সমস্যা না। যে ও বিন্দু ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র, এই লাইনটা আমরা আগে লিখলাম। ওকে, এখন এই যে কোণটা দেয়া আছে সেটা হচ্ছে বিওসি। তাহলে কোণ বিওসি সমান হচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে এখানে ও এ কমা ও বি ও ও সি, এই যে রেখাংশগুলো রয়েছে এগুলো যথাক্রমে হচ্ছে যে বিএসি কমা এবিসি এবিসি ও এসিবি কোণের অন্তর সমদ্বিখণ্ডক বলে। আসলে
ত্রিভুজের ভিতরের কোণ যেহেতু সরাসরি আমরা সমদ্বিখণ্ডকও বলতে পারবো। কোণের তিনটি সমদ্বিখণ্ডক। আচ্ছা, কেন এটা হলো দেখো, যেহেতু এটা বলা হয়েছে আমাদের অন্তকেন্দ্র, তাহলে সেক্ষেত্রে এই এও বা ও এটা হবে এই বিএসি কোণের সমদ্বিখণ্ডক, তারপরে বিওটা হবে এই এবিসি এই পুরো কোণটার সমদ্বিখণ্ডক, আর এই ওসি বা সিওটা হবে এই কোণটা অর্থাৎ এসিবি কোণের সমদ্বিখণ্ডক। তো এই লাইনটা আমরা আগে লিখে ফেললাম। আচ্ছা, এখন দেখো আমরা নিচে যে বিওসি ত্রিভুজ আছে, বিওসি ত্রিভুজে যে কোনো ত্রিভুজে তিনটা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। অর্থাৎ এই যে নিচে যে বিওসি ত্রিভুজ আছে, এই যে তিনটা কোণ, এই যে একটা, তারপরে এই যে এতটুক আর এতটুক, এই তিনটা যোগ করলে আমরা 180 ডিগ্রি বা 2 সমকোণ লিখতে পারবো। সো বিওসি ত্রিভুজে আমরা যেহেতু যোগ কোনো সিরিয়াল নেই, যে কোনো ভাবে আমরা বলি যে কোণ ওবিসি যোগ কোণ ওসিবি যোগ কোণ বিওসি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখানে পাশে তোমরা লিখে দিতে পারো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো ওবিসি কেন লিখলাম দেখো, এখানে এই যে কোণটা, এটাকে বি কে মাঝখানে রেখে ও বি সি অথবা সিবিও লিখতে পারি। তারপর এই কোণটা হচ্ছে ওসিবি অথবা বিসিও, আর এটা হচ্ছে বিওসি। তো ওকে, এখন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে এই যে ওবিসি কোণটা আছে, এই ওবিসি কোণের বদলে আমরা দেখো হাফ এবিসি লিখতে পারি। হাফ এবিসি কিভাবে দেখো, ওবিসি হচ্ছে আমাদের এইটুকু অংশ, এইটা যেহেতু আমাদের এই এবিসি কোণের সমদ্বিখণ্ডক আমরা আগে লিখেছি, তাহলে এই এবিসি কোণটা এটা দিয়ে সমান দুই ভাগ হয়েছে, অর্থাৎ এই পুরো এবিসি কোণের অর্ধেক হচ্ছে এটা হাফ এবিসি। তো ওবিসির বদলে আমরা হাফ এবিসি লিখলাম। একইভাবে এখানে ওসিবি যে কোণটা আছে, এই যে ওসিবি অর্থাৎ এই কোণটা, এটা হচ্ছে হাফ এসিবি লেখা যায়। তো এর বদলে আমরা লিখবো হাফ এসিবি। আর এটার যেহেতু মান দেওয়া আছে 100 ডিগ্রি, এটা আমরা সরাসরি 100 ডিগ্রি বসালাম, আর এই পাশে 180 ঠিক রাখলাম। তো ওকে, এবার এই 100কে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাই, আর এই দুটো আমাদের যা ছিল আপাতত তাই রাখলাম, হাফ এবিসি প্লাস হাফ এসিবি। তো এই 100 এই পাশে যদি মাইনাস করে দিই তাহলে 180 মাইনাস 100। তারপরের লাইনে আমরা ওই বিয়োগটা আগে সেরে আসি। তো এখানে হলো হাফ এবিসি যোগ হাফ এসিবি সমান হচ্ছে 80 ডিগ্রি। এটা বিয়োগ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 80 ডিগ্রি। তো এখন দেখো এইটা আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 আনতে গেলে এইখানে হচ্ছে যে আমাদের এবিসি কোণ আছে, এসিবি কোণ আছে, কিন্তু বিএসি কোণটা মানে এই বড় ত্রিভুজ এবিসি এই বিএসি কোণটা আসেনি। তো এটা যেহেতু সমীকরণ, আমরা উভয় পক্ষে কিন্তু একই কাজ করতে পারি। তো আমরা দুই পাশে দেখো একটা হাফ বিএসি কোণ যোগ দেবো, অর্থাৎ এই দুটো যা ছিল তাই রাখলাম, হাফ এবিসি যোগ এটাও আমরা ঠিক রাখলাম হাফ এ সিবি। তো এই পাশে আমরা একটা হাফ বিএসি কোণ যোগ করব, আর সমীকরণের ডান পাশে অর্থাৎ এই 80 ডিগ্রির সাথেও একটা আমরা হাফ বিএসি যোগ করে দিলাম। সমীকরণের উভয় পাশে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না, আমরা এখানে এই সুযোগটাই কিন্তু নিলাম। তো ওকে, এখন দেখো এই বাম পক্ষের এই তিনটা হাফ থেকে একটা হাফ আমরা কমন নিয়ে নেব। কমন নিলে এখানে থাকবে এবিসি যোগ হচ্ছে এসিবি যোগ আর একটা ছিল বিএসি। ওকে, আর এই পাশে যেটা ছিল এটা কিন্তু আসলে গুণন সম্পর্ক থাকলে কাটা যেত, যেহেতু এটা যোগ বিয়োগ সম্পর্ক এটা কিন্তু কাটা যাবে না, এটা আমরা আপাতত এই অবস্থায় রাখলাম, 80 ডিগ্রি প্লাস হাফ বিএসি। ওকে, এখন এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180, তাহলে এই তিনটার বদলে আমরা দেখো 180 বসাবো, হাফ ইন্টু 180 সমান এই পাশে ছিল আমাদের 80 ডিগ্রি প্লাস হাফ বিএসি। তো এবার এটা যেহেতু গুণ সম্পর্ক এটা আমরা কাটাকাটি করতে পারবো, এটা হচ্ছে 90। এখন এই প্লাস 80টাকে আমরা এই পাশে মাইনাস করে আনবো, তাহলে 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান এই পাশে থাকলো হাফ বিএসি কোণ। ওকে, এটা বিয়োগ করে হবে 10 ডিগ্রি সমান হচ্ছে হাফ বিএসি। তো এই টুটা দেখো নিচে আছে, এটা মানে কিন্তু বিএসি বাই 2 আমরা লিখতে পারি। তো নিচে থাকলে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, কারণ নিচে থাকলে এটা ভাগ ধরা হয়। সো 10 দুগুণে 20 ডিগ্রি, আর এই পাশে থাকলো আমাদের বিএসি।
জাস্ট এটা আমরা ঘুরিয়ে দিলে, অতএব বিএসসি কোণের মানই চাওয়া হয়েছিল। তো বিএসসি সমান হচ্ছে 20 ডিগ্রি। এটি কিন্তু আমাদের এই নম্বর যে কোশ্চেনটা ছিল, হ্যাঁ, সেটার অ্যান্সার একদম পুরো দেখো ম্যাথ কিন্তু একদম গণিতের মতো করেই করতে হবে এটা। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।